2021 সাল এবং 22 সালের এসএসসি পরীক্ষাতে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং নীরব ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা তোমাদের যে নবম ও দশম শ্রেণী এবং 21 ও 22 সালের পরীক্ষার্থী এসএসসি পরীক্ষার্থীর যে পদার্থবিজ্ঞানের সত্য অধ্যায়টা দেওয়া আছে সেটা হচ্ছে কাজ, ক্ষমতা, শক্তি এবং এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ এবং 2021 সাল এবং 22 সালের পরীক্ষার্থীদের সিলেবাসে অন্তর্ভুক্ত। এটা শর্ট সিলেবাস দেওয়া আছে। তো আজকে আমরা এই অধ্যায় থেকে যে টপিকগুলো আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কাজ, শক্তি, শক্তির বিভিন্ন রূপান্তর, যান্ত্রিক শক্তি, বিভব শক্তি এবং গতি শক্তি। তা আমরা দেখি আজকে এখানে আমাদের প্রথম হচ্ছে কাজ। তা আমরা আসলে কাজ বলতে আমরা কি বুঝি? কাজ বলতে আমরা দৈনন্দিন জীবনে যা করি তাই হচ্ছে কাজ, কিন্তু আসলে পদার্থ বিজ্ঞানের ভাষা আসলে এটা বলা হয়নি। এখানে কাজ হচ্ছে, যেমন আমি চিত্রের মাধ্যমে দেখাই, এটা একটা বস্তু এবং আমরা যদি এই বস্তুটাকে যদি F বল প্রয়োগ করি এবং F বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটা S সরণ ঘটে বলের দিকে, সেটা হচ্ছে আমাদের কাজ। এখানে তাহলে কাজ হবে কি? কাজকে আমরা জানি যে W দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কাজ হচ্ছে, এবং কোন বস্তুকে যদি আমরা কোন একটা স্থির বস্তুকে আমরা যদি F বল প্রয়োগ করি এবং F বল প্রয়োগ করার ফলে বস্তুটি যে সরণ ঘটে ওই সরণের উপাংশ এবং বলের গুণফলে হচ্ছে আমাদের কাজ। অর্থাৎ এখানে কাজ হবে আমাদের F ইন্টু S। আমি আবার বলি, কাজ হচ্ছে আমরা কোন একটা বস্তুকে, স্থির বস্তুকে যদি আমরা বল প্রয়োগ করি এবং বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটি S সরণ ঘটে, অর্থাৎ বস্তুটি যদি এই স্থান থেকে বলের দিকে এই জায়গা আসে এবং S দ্রুত অতিক্রম করে, তাহলে আমাদের যে সরণ ঘটছে ওই সরণের উপাংশ এবং বলের গুণফলে হচ্ছে আমাদের কাজ। এখন কেউ যদি তোমাদেরকে কাজ কি বা কাজ যদি তোমরা গুছাই না বলতে পারো, তোমরা এটাও বলো যে বল এবং সরণের গুণফলে হচ্ছে কাজ, এটুকু বললে তোমাদের হবে। এখন আমরা যদি একটু চিন্তা করি, দেখো এখানে এই বস্তুটাকে যদি আমরা এখানে বল প্রয়োগ করার সত্ত্বেও যদি বস্তুটা যদি তার স্থান পরিবর্তন না করতো বলের দিকে, তাহলে এটা আমাদের কাজ হতো না। যেমন একজন ব্যাংকের দারোয়ান যদি সারাদিন যদি সে তার চেয়ারে বসে থাকে গেটের সামনে, তাহলে কিন্তু এটা পদার্থবিজ্ঞানের ভাষা কাজ নয়। কাজ এখানে পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ হচ্ছে যে, অর্থাৎ কোন একটা স্থির বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি ওই বস্তুটি সরণ করতে হবে, অর্থাৎ বস্তুটি বলের দিকে যেটুকু যায় অর্থাৎ কিছু দূরত্ব অতিক্রম করতে হবে। তো এটাই হচ্ছে আমাদের কাজ। আমরা এখানে দেখো ভিন্নভাবে আরেকটু, আমরা যদি এখানে একটা বস্তু উপর যদি আমরা বল প্রয়োগ করি এবং এই বস্তুটি যাওয়ার কথা হচ্ছে বলের দিকে সোজা, এবং এই বস্তুটি যদি সোজা না গিয়ে বস্তু যদি এখানে আমাদের একটা কোণ সৃষ্টি করতো, একটা কোণ সৃষ্টি করে বস্তু যদি আমাদের এদিকে আসতো, তাহলে আমাদের কাজ হবে কি? তখন আমাদের W সমান কি হবে? এখানে যদি আমি আবার বলি, এখন কোন একটা বস্তুকে যদি আমরা এখানে বল প্রয়োগ করি, বস্তুটি আসার কথা কোন দিকে? আমাদের সোজা বলের দিকে আসার কথা, কিন্তু বস্তুটি বলের দিকে না আসে কি করলো? সে একটা কোণে কি করলো? সে এদিকে চলে গেল, এখানে আসলো, বা আমরা এখানে বি বিন্দুতে আসলো, এই বিন্দু থেকে আমরা বল প্রয়োগ করলাম। তাহলে আমাদের এখানে কাজ হবে কি? এখানে কাজ হবে আমাদের, আমরা যদি এই বস্তুটাকে বল প্রয়োগ করি এবং বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটা এদিকে চলে আসে, বি বিন্দুতে চলে আসে, আমরা এটা ধরে থিটা কোণে আসছে, সে থিটা কোণ উৎপন্ন করছে এখানে। তারপর যে বিন্দুতে সে তার যে বিন্দুতে বস্তুটি আসছে ওই বিন্দু থেকে আমরা এখানে একটা লম্ব টানে দিব। তাহলে আমাদের এখান থেকে এই বিন্দু থেকে এই সি বিন্দুতে হচ্ছে আমাদের সরণ, অর্থাৎ যে বলে দূরত্ব, কারণ এটা হচ্ছে এটা উপাংশ। তাহলে আমাদের এখানে থিটা কোণে কি বিন্দুতে আসছে? বি বিন্দুতে। তো আমরা মনে করি এখানে দূরত্বটা হচ্ছে আমাদের S। একটু খেয়াল করা। এখন আমাদের উপাংশ হচ্ছে এখানে AC, অর্থাৎ বলের যে সরণটা করছে আমাদের AC, কিন্তু এটা আসছে কোন দিকে? অর্থাৎ বি বিন্দুতে আসছে, থিটা কোণে আসছে। তাহলে আমাদের কাজ হবে এখানে আগে আমরা দেখতে হবে কি, এখানে AB এবং বস্তুটি যে পথে গিয়েছে এবং যে পথে যাওয়ার কথা ছিল এবং এই দুইটার সাথে সম্পর্কটা কিসের? তাহলে একটা হচ্ছে আমাদের কি ভূমি, আর একটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে আমরা যদি এই ভূমি বাই আমাদের অতিভুজ, ভূমি বাই অতিভুজ কি আমরা এটা জানি যে আমাদের cos থিটা, যেহেতু আমরা থিটা কোণ এই জন্য আমরা এখানে থিটা। তাহলে আমরা দেখো এখানে এই ভূমি হচ্ছে আমাদের কি AC, আমাদের
অতিভুজ হচ্ছে আমাদের, যেহেতু এটা সমকোণ, এখানে সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, তাহলে আমাদের অতিভুজ হচ্ছে এখানে এ বি। তাহলে দেখো cos থিটা। এখন আমরা যদি এসি, আমরা এবি মান হচ্ছে কত আমাদের s cos থিটা, আমরা যদি এটাকে r গুণ করে দিই তাহলে s cos থিটা, তাহলে এখানে আমাদের কাজ হবে কি w is equal to f into ac, মানে এটা হচ্ছে আমাদের উপাংশ, এই সরণের উপাংশ, তাহলে এটা হচ্ছে আমাদের ac। তাহলে দেখো আমাদের f ac, ac মান কত আমাদের s cos থিটা, তাহলে আমাদের কাজ হবে এটা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে কাজ কাকে বলে? কাজ হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞানে যে কোন একটা বস্তু যদি স্থির অবস্থায় থাকে এবং তাকে বল প্রয়োগ করলে বস্তু যে সরণ করবে ওই সরণের উপাংশ এবং বলের গুণফলকে আমরা কাজ বলি, এবং এই কাজ অবশ্যই বলের দিকে হতে হবে। আর যদি বলের বিপরীত দিকে চলে আসে তাহলে এটা ঋণাত্মক বোঝাবে, অর্থাৎ ধনাত্মক দিকে এটা কাজ হতে হবে। তাই আমরা জানি যে দেখো এখানে এই ডব্লিউ সমান সমান আমাদের কাজ হচ্ছে আমাদের, আমরা যদি কাজের মাত্রা কি আমরা সবাই জানি, বা ডব্লিউ সমান সমান আমরা যদি কাজ ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, তাহলে অর্থাৎ বল এবং সরণের গুণফল হচ্ছে আমাদের কাজ। আমি যদি এখানে এখানে হচ্ছে বল, বলের একক হচ্ছে নিউটন এবং সরণের একক হচ্ছে আমাদের মিটার, তাহলে আমরা যদি নিউটন মিটার গুণ দিই আমরা কি আসবো জুল আসবো, অর্থাৎ কাজের একক হচ্ছে আমাদের জুল। আর কাজের মাত্রা হচ্ছে আমাদের কি এই কাজের মাত্রা হচ্ছে আমাদের, যেমন ডব্লিউ ইন্টু আমরা যদি লিখি এই বল ইন্টু সরণ। এখন বল সমান আমরা লিখতে পারি কি অর্থাৎ বল ইন্টু ত্বরণ, সরণ হচ্ছে আমাদের এস। তাহলে আমাদের এই বলের মাত্রা হচ্ছে এম, ত্বরণের মাত্রা হচ্ছে আমাদের এল বাই টি স্কয়ার, আর সরণের মাত্রা হচ্ছে আমাদের এল। তাহলে আমরা এখানে কি পাই, তাহলে এল স্কয়ার টি ইনভার্স টু, এটা হচ্ছে আমাদের কাজের মাত্রা এম এল টি ইনভার্স টু। তোমাদের এই শক্তির মাত্রা কিন্তু সেম, অর্থাৎ শক্তির মাত্রা হচ্ছে এম এল স্কয়ার টি ইনভার্স টু এবং শক্তির একক হচ্ছে জুল। ওকে, আমরা আমাদের শক্তি, শক্তি কি আসলে আমরা শক্তি হচ্ছে আমাদের, আমরা বিভিন্ন সময় বিভিন্ন শক্তির কথা বলি এবং আমাদের এই পদার্থবিজ্ঞানে বিভিন্ন শক্তির কথা বলা হয়েছে, যেমন আমাদের তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি, আলোক শক্তি। আলোক শক্তি হয়তো আমরা না দেখলেও আমরা অনুমান করতে পারি আলো হচ্ছে এক প্রকার শক্তি। আমাদের বিভিন্ন শক্তিগুলোর কথা বলা হয়েছে, তবে আমাদের ফিজিক্সের ভাষা যে শক্তির কথা বলা হয়েছে অসংখ্যবার বলা হয়েছে সেটা হচ্ছে আমাদের গতি শক্তি বা যান্ত্রিক শক্তির কথা আমাদের বেশি বলা হয়েছে। এবার আসে আমাদের শক্তির বিভিন্ন রূপান্তর। তাই আমাদের আমরা বিভিন্ন কাজে বিভিন্ন শক্তি আমাদের প্রয়োজন হয় এবং প্রয়োগ করে থাকি। যেমন আমাদের যদি পানি গরম করতে হয় যে তাহলে আমাদের তাপ শক্তির দরকার, যদি আমরা দেখতে হয় দেখার জন্য আমাদের আলোক শক্তির দরকার, যেমন আমাদের যদি কিছু শুনতে হয় শব্দ শক্তির দরকার, আমরা একটা ব্যাটারি বা বিদ্যুৎ তৈরি করার জন্য আমাদের রাসায়নিক শক্তির দরকার। তো এইভাবে আমাদের এই দৈনন্দিন জীবনে অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজে আমরা বিভিন্ন শক্তির প্রয়োগ করে থাকি। তার মধ্যে আমাদের এই ফিজিক্সে বা পদার্থবিজ্ঞান বিষয়ে যে শক্তির কথা আমাদের একদম অসংখ্যবার বলা হয়েছে অর্থাৎ বেশিবার, সেটা হচ্ছে আমাদের গতি শক্তি এবং যান্ত্রিক শক্তি। এবং এই যান্ত্রিক শক্তিটা খুবই গুরুত্বপূর্ণ। এই যান্ত্রিক শক্তিটাকে আমরা যদি একটু লিখে, যান্ত্রিক শক্তিকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আমাদের বিভব শক্তি, অপরটা হচ্ছে আমাদের গতি শক্তি।
এবং তোমাদের এই সাবজেক্ট থেকে যে ম্যাথ গুলো আসে 80% ম্যাথ আসে বিভব শক্তি এবং গতি শক্তির থেকে আমাদের ম্যাথ গুলো আসে। তো আমাদের এই বিভব শক্তিটাকে আমাদের প্রকাশ করা হয় কি দ্বারা, ই পি দ্বারা, আর গতি শক্তিটাকে আমাদের প্রকাশ করা হয় ই কে দ্বারা। তো আমরা বিভব শক্তিটা এখানে একটু দেখে নিই। বিভব শক্তিটা হচ্ছে আমাদের মনে করো এখানে এখানে একটা যে কোনো ভরের একটা এখানে বস্তু, এবং যে কোনো ভরের একটা বস্তুকে যদি আমরা কোন একটা মানে স্থির অবস্থান থেকে তারকে অন্য একটা অবস্থানে নেওয়া হয়, মনে করো এখান থেকে আমরা একটা নিচ থেকে একটা বস্তুকে আমরা কি করলাম, উপরে উঠালাম, অর্থাৎ এই উচ্চতা আমরা বস্তুটাকে উপরের দিকে উঠালাম, এবং এখানে জি হচ্ছে আমাদের ত্বরণ। আমি আবার বলি, অর্থাৎ বিভব শক্তি হচ্ছে কোন একটা বস্তুকে যদি আমরা তার স্থির অবস্থান থেকে তার অবস্থান থেকে অন্য একটা অবস্থানে আমরা নিয়ে বা অন্য একটা অবস্থানে নেওয়া হয়, অন্য একটা অবস্থানে নেওয়াতে বস্তুটি যে শক্তি সঞ্চয় করে সেটা হচ্ছে আমাদের বিভব শক্তি। তাহলে বিভব শক্তিটা হচ্ছে কি, অর্থাৎ কোন একটা বস্তুকে অর্থাৎ তার অবস্থান থেকে যদি আমরা অন্য একটা অবস্থানে নেওয়া হয় এবং অন্য একটা অবস্থানে নেওয়াতে বস্তুটাতে যে বল প্রয়োগ করা হয়েছে এবং ওই বল প্রয়োগ করাতে বস্তুটা যে শক্তি সঞ্চয় করছে সেটা হচ্ছে আমাদের বিভব শক্তি। তো আমাদের এখানে বিভব শক্তি হচ্ছে যে দেখো এখানে তাহলে কৃত কাজটা আমাদের কি হবে, কৃত কাজটা হচ্ছে আমাদের বিভব শক্তি বলা কৃত কাজ হবে আমাদের এখানে এস হবে না, এখানে হবে এস, যেহেতু এখানে উচ্চতা, তো এখানে এফ হবে আমাদের এই এফ এর এটা হবে আমাদের এম জি এস। তো কৃত কাজ এটা হচ্ছে আমাদের ইপি। এখন আমরা বিভব শক্তি সমান ইপি ইজ ইকুয়াল টু এম জি এস, এটা কিন্তু আমাদের একটা সূত্র। এখন আমরা এই সূত্র দিয়ে আমরা ম্যাথ করতে পারি। এখন আমরা আরেকটু দেখাই, এখানে যদি দেখো আমরা এই এম জিটাকে যদি এখানে এই ধ্রুবক করে দেই বা কনস্ট্যান্ট হয়ে যায়, তাহলে আমরা এখানে লিখতে পারি কি ই পি প্রবেশনের এস, অর্থাৎ এখানে যদি আমাদের উচ্চতা যদি বাড়ে আমাদের বিভব শক্তি বাড়বে এবং উচ্চতা যদি কমে বিভব শক্তি কমবে। এখন তাহলে আমাদের বিভব শক্তিটা কি, বিভব শক্তি হচ্ছে কোন একটা বস্তুকে তার অবস্থান থেকে যদি কোন একটা বস্তুকে বল প্রয়োগ করে তার অবস্থান থেকে আমরা অন্য একটা অবস্থানে নেওয়া হয় এবং অন্য একটা অবস্থানে নেওয়াতে বস্তুটা যদি কোনো যে শক্তি সঞ্চয় করে সেটা হচ্ছে আমাদের বিভব শক্তি। ওকে, আমাদের বিভব শক্তির সমীকরণটা হচ্ছে ই পি ইজ ইকুয়াল টু এম জি এস। এবার আমরা যদি গতি শক্তির একটু দেখে নিই, এখন এই গতি শক্তিটা হচ্ছে আমাদের, এখন এটা হচ্ছে আমাদের অর্থাৎ সমতলে এখানে যদি এটা বস্তু, এখানে এটাকে যদি আমরা এক বল যদি প্রয়োগ করি এবং এই বস্তুর এক বল প্রয়োগ করা যদি এ সুষম ত্বরণে এস সরণ ঘটে বি বেগ প্রাপ্ত হয়, সেটা হচ্ছে আমাদের গতিশক্তি। এখন এই গতিশক্তি আমি আবার বলছি, কোন একটা স্থির বস্তুকে যদি আমরা বল প্রয়োগ করি এবং বল প্রয়োগ করার ফলে যদি এই সুষম ত্বরণে বস্তুটি এস সরণ ঘটে বি বেগ প্রাপ্ত হয় সেটা হচ্ছে আমাদের গতিশক্তি। তো আমরা গতিশক্তিকে লিখতে পারি কিভাবে, কৃত কাজ ইজ ইকুয়াল টু এখানে আমরা এফ এ এস, তাহলে আমরা এখানে আমরা এই কেন লিখলাম, যেটা এখানে হচ্ছে ত্বরণ আর এখানে যে আমরা গতি শক্তির মধ্যে বিভব শক্তির মধ্যে আমরা কি লিখছি, বিভব শক্তির মধ্যে আমরা লিখছি যে জি লিখছি, কারণ যেহেতু এটা নিচ থেকে উপরের দিকে উঠতেছে এটা আমাদের অভিকর্ষ ত্বরণ। তো এখানে আমাদের যেহেতু এটা সমতলে আছে এই জন্য এখানে এ, আমরা এখানে এফ সমান কি লিখতে পারি, আমরা এফ সমান লিখতে পারি যে ই কে, আমরা এফ এ, তাহলে আমাদের সরি এখানে আমাদের গতিশক্তি হবে এফ এস, তো এখানে আমরা এফ সমান লিখতে পারি এম এ এস, তাহলে এটা হচ্ছে আমাদের গতিশক্তির সমীকরণ। তাই আমরা এখানে গতিশক্তির যে সমীকরণ এম এ এস, কারণ যেহেতু সে শেষ বেগ প্রাপ্ত হয় তাহলে আমরা এই বেগের সূত্র থেকে আমরা জানি যে বি স্কয়ার ইজ ইকুয়াল টু
এখানে যেহেতু বস্তুর স্থির অবস্থা আছে অর্থাৎ তার আদিবেগ হচ্ছে 0, তাহলে আমরা বি ইউ স্কয়ার প্লাস 2as, এখন আমরা এটা ব্যাগের সূত্র থেকে জানি, তাহলে আমরা এখানে লিখতে পারি যে যদি আমরা 2as যদি আমরা এটা নিয়ে আসি এদিকে, তাহলে আমরা যদি এটা কি লিখতে পারি বি স্কয়ার মাইনাস আদিবেগ স্কয়ার। এখন যেহেতু আমাদের আদিবেগের মান হচ্ছে 0, তাহলে আমরা 2as, তাহলে আমরা লিখতে পারি, আমরা হয়তো নিচে গেলে দেখা নাও যেতে পারে, আমরা এখান থেকে দেখি আমরা এই লাইনটাকে কিভাবে লিখতে পারি বি স্কয়ার, আমরা এটাকে বা এই 2as is equal to b স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, বা আমরা as is equal to half of b স্কয়ার। আমরা এখানে মাইনাস এখানে যে ইউ স্কয়ার এটা দিলাম না, কারণ এখানে যেহেতু বস্তুর আদিবেগ হচ্ছে 0, দিতে পারো, সমস্যা নাই। এখন দেখো আমাদের এখানে আমরা ই কে সমান কি পাইছি, এখানে এম এ এস, তাহলে এখানে আমরা 1 নং সমীকরণ যদি আমি এখন এর মানটা বসাই দিই, দেখো 1 নং সমীকরণ যদি বা 2 নং এ এস ইজ ইকুয়াল টু হাফ অফ বি স্কয়ার বসিয়ে, তাহলে ই কে ইজ ইকুয়াল টু আমাদের এস এর মান হচ্ছে কি এম ইন্টু হাফ বি স্কয়ার বা ই কে ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কয়ার। এখন এই সূত্র দিয়ে আমরা ম্যাথ করতে পারবো, এবং এটা অনেক সময় প্রমাণ করতে চাই যে আমাদের এটা প্রমাণ করার জন্য বলে যে প্রমাণ করো যে ই কে ইজ ইকুয়াল টু হাফ অফ এম বি স্কয়ার, তাহলে আমরা এটা এখানে প্রমাণ করে দিতে পারবো। তো আসলে তোমরা যদি এই সূত্রগুলো জানো, তোমাদের জন্য আসলে এই সাবজেক্টের ম্যাথ গুলো অনেক সহজ হবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমরা যে পরবর্তী যে টপিকস গুলো নিয়ে আমরা ভিডিওতে আসবো। তো ঠিক আছে, তোমরা ভালো থাকবা, তোমাদেরকে ধন্যবাদ দিয়ে আজকে এখানে বিদায়।